সো তরঙ্গের বৈশিষ্ট্যতে প্রথমে আমরা লিখে রাখছি মিডিয়াম, এবং এখানে একটা কথা বলে দিতে হবে যে মিডিয়াম যখনই আমরা লিখবো, অর্থাৎ মিডিয়াম যে থাকবেই বা লাগবেই এই কথাটা যখন বলবো, তখন অবশ্যই এটা হয়ে যাবে আমাদের কোন ধরনের তরঙ্গ বলো? যান্ত্রিক তরঙ্গ। দ্যাটস ইট। অর্থাৎ যদি একটা যান্ত্রিক তরঙ্গ হয়, যেমন মনে করো শব্দ, তারপর পানির তরঙ্গ, এরকম যে কোনো কিছু যেগুলো আমরা উপলব্ধি করি লাইট বাদে বা আলো বাদে, ঠিক আছে, এই ধরনের তরঙ্গ সঞ্চালনের জন্য অবশ্যই একটা মিডিয়াম লাগবেই, অর্থাৎ মিডিয়াম হচ্ছে মাস্ট। এটা হচ্ছে তরঙ্গের প্রথম বৈশিষ্ট্য। দ্বিতীয় বৈশিষ্ট্য ভাই কি লিখছি? স্পন্দন বাট পার্মানেন্ট সরণ না। এটা আবার কি? তোমাদের একটু ব্যাপারটা বুঝাই। দেখো ভাইয়া যখন তোমাদেরকে তরঙ্গ পড়াইছি, আমি ধরো একটা অনুপ্রস্থ তরঙ্গ আঁকি। এটা অনুপ্রস্থ তরঙ্গ যদি আমরা এরকম আঁকি, দেখো এটা কিন্তু একটা কণায়, এবং কণাটার মুভমেন্ট উইথ রেসপেক্ট টু আমরা টাইম চিন্তা করি। সো তোমাদের মনে হতে পারে যে কণাটা এখান থেকে যাওয়া শুরু করে এভাবে 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 এখানে চলে গেছে। আসলে এটা কিন্তু সত্যি কথা না। তোমাদেরকে ভাই দেখাইছিলাম যে অ্যাকচুয়ালি স্পন্দনটা এরকম হয়, কণা এরকম উপরে উঠে এরকম নামে, এরকম উঠে এরকম নামে, ঠিক আছে, কিন্তু টাইমের রেসপেক্টে দেখলে মনে হয় একটা ওয়েভ ফর্ম করে। ওকে, সো আমরা জাস্ট যে জিনিসটা এখন চিন্তা করব, তোমাদেরকে ভাইয়া প্রথমেই বলছিলাম তরঙ্গ পড়ানোর সময় যে তরঙ্গ অ্যাকচুয়ালি কি হয়, উপরে উঠে নিচে নামে, মানে জাস্ট স্পন্দিত হয়, উপরে নিচে ওঠানামা করে, কিন্তু তরঙ্গের যে কণাগুলো আছে সেগুলো পার্মানেন্ট সরণ হয় না। অর্থাৎ এটা যদি একটা ঢেউ হয়, দেখো আমি একটা ঢেউ আঁকার চেষ্টা করতেছি, একটা মনে করি যে ঝিল এসে পড়লো এখানে এসে, এই যে ঢেউয়ের ফলে যে এখানে তরঙ্গ তৈরি হয়, এই তরঙ্গের ক্ষেত্রে একটা কণা কখনোই এরকম যায় না। এটা তোমাদেরকে আমি প্রথমেই বলছিলাম ক্লাসে। কি হয় বলছিলাম যে একটা তরঙ্গনা থাকে, তার পাশে একটা কণা থাকে, তার পাশে একটা কণা থাকে, তার পাশে একটা থাকে, এভাবে অসংখ্য কোটি কোটি কণা থাকে। এই কণাটা ভাইব্রেশন তার পাশের কণাকে দেয়, এটা তার ভাইব্রেশন তার পাশের কণাকে দেয়, এই কণা তার ভাইব্রেশন তার পাশেরটাকে দেয়, এটা তার পাশেরটাকে দেয়, এটা তার পাশেরটাকে দেয়। এভাবে কম্পন এক কণা থেকে আরেক কোণায় যায়, এক কোণা থেকে আরেক কোণায়। বিষয়টি এরকম, আমি এখানে দাঁড়ায় আছি, মনে করো আমার কাছে কোনো একটা শক্তি আসলো, আমি শক্তিটা অ্যাবজর্ব করে পাশে একজনকে ধাক্কা দিলাম, সে তাহলে কি হবে, ওই ধাক্কাটা তার বডির ভিতরে নেবে, ও ধাক্কাটা খেয়ে ও কি হয়ে যাবে, আবার তাকে ধাক্কা দেবে, এইভাবে ধাক্কা খেতে খেতে অ্যাকচুয়ালি শক্তিটা ট্রান্সফার হয়ে যায়। কিন্তু আমার কণাটা কিন্তু পার্মানেন্টলি সরে যায় না। কেন বলতো? এই ধাক্কা খেয়ে একটু ডানে গেল, আবার কণা কিন্তু বামে চলে আসবে, কারণ কণা হচ্ছে স্পন্দন করতে থাকে, বামে ডানে উপর নিচে মুভ করতে থাকে, ঠিক আছে। সো কেসটা হচ্ছে কি, কণার ক্ষেত্রে স্পন্দন হয় কিন্তু কণাগুলোর পার্মানেন্ট সরণ হয় না, তারপরেও একটা তরঙ্গ তৈরি হয়। কারণটা কি, কোটি কোটি কণা স্পন্দিত হতে থাকে। আমাদের 2 নম্বর বৈশিষ্ট্য শেষ। এবার চলে যায় 3 নম্বর বৈশিষ্ট্য। আমি কিন্তু পড়াই ফেলছি যে এনার্জি ট্রান্সফার হবেই, অর্থাৎ শক্তি কি হয় বলতো, এক জায়গা থেকে আরেক জায়গায় শক্তি যাবেই। এটা হচ্ছে তরঙ্গের একদম বেসিক একটা ক্যারেক্টারিস্টিক। অর্থাৎ শক্তি যদি আমি এখানে ফেলি তরঙ্গের এখানে, এই শক্তিটা মনে করে এখানে দিলে শক্তিটা মুভ করতে 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 তরঙ্গের সাথে সাথে সামনের দিকে যায়, ঠিক আছে। বাট একটা কথা আছে, এই শক্তিটা ধীরে ধীরে কমতে থাকে। এ কারণে কি হয়, আমাদের কোনো তরঙ্গ বাস্তবিক অর্থে এরকম আইডিয়াল হয় না, আদর্শ হয় না। এটা কিন্তু একটা আইডিয়াল ওয়েভ আমরা রাখলাম, এরকম কিন্তু হয় না। সেটা কিরকম হয়, সেটা একটু যে এরকম প্রথমটা মনে করে একটু বড় থাকে, তারপরে আস্তে আস্তে এরকম ছোট হয়, হতে 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 এক সময় শেষ হয়ে যায়। একটা পানির কণায় যদি আমরা ঢিল মারি পুকুরে, দেখবা যে ঢেউটা আস্তে আস্তে হতে 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 এক সময় ঢেউটা শেষ হয়ে যায়। এটাকে অ্যাকচুয়ালি ড্যাম্পিং বলে, এগুলো তোমরা পরবর্তী বড় ক্লাসে যে শিখবা। সো আমরা বুঝলাম যে অ্যাকচুয়ালি শক্তিটা ট্রান্সফার হয়। শক্তি তুমি দিচ্ছি, আমি জাস্ট এখানটাতে দিচ্ছি শক্তি, এই শক্তিটা ট্রান্সফার হতে 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 কোথায় চলে যায়, একদম শেষ মাথায় পর্যন্ত চলে যায়। এবং একটা কথা বলা আছে যে শক্তির সাথে বিস্তারের সম্পর্কটা দেওয়া আছে, অর্থাৎ বিস্তারের বর্গের সাথে শক্তি হচ্ছে সমানুপাতিক। বিস্তার কি, তীব্রতা কি, এগুলো একটু ছোট্ট করে বলে দিই, পরবর্তী ক্লাসগুলোতে তোমরা এগুলো ভালো করে দেখে নিতে পারবা, সমস্যা নাই। দেখো আমরা আরেকটা ওয়েভ আঁকি, তাহলে তোমরা ক্লিয়ারলি চিন্তা করতে পারবা। আমরা একটা আইডিয়াল ওয়েভ আঁকি, ঠিক আছে, একটা কণার টাইমের রেসপেক্টে আমরা একটা আইডিয়াল ওয়েভ আঁকতেছি। আচ্ছা আঁকলাম কণাটা, যে আমরা আইডিয়াল একটা ওয়েভ আঁকলাম, এই ওয়েভটা দেখো যদি এটা সাম্যাবস্থান হয়, অর্থাৎ মাঝখানের এই লাইনটা যদি সাম্যাবস্থান আমরা চিন্তা করি, সাম্যাবস্থান, তাহলে যে কোনো একদিকে সাম্যাবস্থান থেকে হয় উপরের দিকে বা নিচের দিকে, কণাটা সর্বোচ্চ যে সরণ হয় সেটাকে বলা হয় বিস্তার বা অ্যামপ্লিটিউড। দ্যাট মিনস এই যে এতটুকু অংশ এটা হচ্ছে বিস্তার, আবার এখান থেকে যে এতটুকু অংশ এটা হচ্ছে বিস্তার, এখান থেকে যে এতটুকু অংশ এটাই বিস্তার। এটার ক্ষেত্রেও সেম। অ্যাকচুয়ালি মানগুলো সমান হবে, আমার একটু ছোট বড় হয়ে গেছে, এগুলো হচ্ছে সমানই হবে, কারণ আমরা আইডিয়াল একটা ওয়েভ নিয়ে চিন্তা করতেছি। সো বিস্তারটা আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো, এবং
এনার্জিটা হচ্ছে বিস্তারের স্কোয়ারের সাথে সমানুপাতিক। এটা দ্বারা কি বোঝায় যে ই সমানুপাতিক এ স্কোয়ার, মানে যদি আমরা বিস্তারকে 2 গুণ করি, ঠিক আছে, তাহলে এনার্জি কয় গুণ হবে? 4 গুণ। সিম্পল। কেন? কারণ 2 স্কোয়ার, আমরা বুঝতেই পারতেছি। যদি আমরা বিস্তারকে 3 গুণ করি, এনার্জি কয় গুণ হবে? 3 স্কোয়ার, দ্যাট মিনস 9 গুণ। সেগুলো একটু আমাদের মনে রাখতে হবে। আর একটা কথা বলেছি ভাই পাশে, তীব্রতা এবং এক্ষেত্রে দেখো বিস্তারের একটা সম্পর্ক দেখাইছি। এটা একটু ছোট্ট করে তোমাদেরকে বলে দিই। আচ্ছা ঠিক আছে, প্রথম কথা, তীব্রতা বা ইন্টেন্সিটি জিনিসটা কি? আমি দুইটা কথা বলবো, ভালো করে শুনবা। তোমরা আমার কোনো কথা শুনতে পাচ্ছ? আমি কিন্তু কথা বলছি, বাট কথা অনেক আস্তে বলছি, সো তোমরা শুনতে পারো না, মানে আমার কথার তীব্রতাটা কি ছিল? কম ছিল। এবার আমি যে কথা বলতেছি তোমরা অনেক জোরে শুনতে পাচ্ছ। কেন? কারণ আমার কথার তীব্রতা অনেক বেশি ছিল। অর্থাৎ তীব্রতা বা ইন্টেন্সিটি দ্বারা বোঝা যায় কোনো একটা কথা আমি জোরে শুনতেছি নাকি আস্তে শুনতেছি। এটাকে বলা হয় তীব্রতা বা ইন্টেন্সিটি, যেটাকে প্রকাশ করা হয় ক্যাপিটাল আই দিয়ে। এটা সম্পর্কে ডিটেইলসে আমরা এই চ্যাপ্টারের শেষের দিকে যে শিখবো, সো টেনশনে কিছু নাই। আপাতত জাস্ট একটুকুই মনে রাখো, এই তীব্রতাটা অ্যাকচুয়ালি কি হয়? বিস্তারের স্কোয়ারের সাথে সমানুপাতিক হয়। এবং সবচেয়ে মজার ব্যাপার, তীব্রতা কোনো একটা সোর্সের তীব্রতা যত বেশি, তার এনার্জি ট্রান্সফারটা তত বেশি হয়। আমি যত জোরে কথা বলবো তত দূরে এনার্জি ছড়ায় যাবে, আমি যত আস্তে কথা বলবো এনার্জি তত কম সরে যাবে বা কম ছড়ায় যাবে। এটাই ন্যাচারাল। অর্থাৎ এনার্জির সাথে তীব্রতার সম্পর্ক কেমন? সমানুপাতিক। ঠিক আছে, তাহলে আয়ের সাথে যদি বিস্তারের স্কোয়ার সমানুপাতিক হয় এবং এনার্জির সাথে যদি আই সমানুপাতিক হয়, তাহলে দুইটাকে যদি আমরা কম্বাইন্ড করি, তাহলে আমরা বলতে পারি এনার্জি সমানুপাতিক এ স্কোয়ার। এটাই ভাইয়া একটু আগে তোমাদেরকে দেখাইলাম এবং বুঝাইলাম। এবার তারপরের টপিকটা কি? তারপরে ক্যারেক্টারিস্টিক হচ্ছে ভেলোসিটি অফ ওয়েভ, দ্যাট মিনস তরঙ্গের বেগ। চলো এটা আমরা একটু বোঝার চেষ্টা করি। প্রথমত, তরঙ্গের বেগ পড়ার সময় আমরা আগে এক্সাম্পল দিয়ে চিন্তা করব। এক্সাম্পলটা কি তোমাদের করতে হবে, এটা ভাইয়া এখন করে দিব না, আমি জাস্ট আইডিয়া দিয়ে দেবো এক্সাম্পলটা তোমাদের। আইডিয়াটা এরকম, তোমরা লাইক মনে করো একটা শব্দ করো, এভাবে একটু কলম নিয়ে তোমাদের পড়ার টেবিল আছে বা বোর্ড যাই বলো না কেন, এমন একটা সাউন্ড করো। বাইরে বাতাস থেকে আমি শব্দটা শুনতে পেলাম, আমি কিন্তু এখন বাতাসে দাঁড়ায় আছি, বাতাসের ভিতরে আছি, আমি শব্দটা একরকম শুনলাম। এবার এই কাজটা করবা কি, এখানে একটা কান লাগাবা, এমনি লাগে শব্দটা কইরো, তারপর দেখবা যে কানের কি অবস্থা হয়। ঠিক আছে, দেখবা যে কান ফেটে যাচ্ছে। এর কারণটা কি? কারণটা হচ্ছে এটা একটা কঠিন মাধ্যম বা সলিড মিডিয়াম। সলিড মিডিয়ামে শব্দের বেগটা কি থাকে? বেশি থাকে। শব্দ 1 সেকেন্ডে বেশি দূরত্ব অতিক্রম করে। আর যখন এয়ার মিডিয়াম হয় তখন অ্যাকচুয়ালি শব্দের বেগটা কমে যায়। অর্থাৎ আমরা বুঝতে পারলাম শব্দ যেহেতু এক প্রকার তরঙ্গ, মানে তরঙ্গের বেগ নির্ভর করে মিডিয়ামের উপরে। সো এটাই হচ্ছে আমাদের 4 নম্বর টপিক। সেটা কি? তরঙ্গের বেগ কার উপর নির্ভর করে বলতো? মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে। সো বেসিক কথাটা আমাদের বোঝা আশা করি শেষ। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে সলিড মিডিয়াম বা কঠিন মাধ্যমে সবচেয়ে বেশি হয় শব্দের বেগ, তারপরে হচ্ছে তরল, এবং তারপর লাস্টে হচ্ছে হয় বায়বীয়। ঠিক আছে, শব্দের বেগ বলো, তরঙ্গের বেগ বলো, যে কোনো কিছুর বেগের ক্ষেত্রেই এই ইকুয়েশনটা আমরা মনে রাখবো, তাহলে খুব সহজে আমরা করে ফেলতে পারবো। তোমরা জাস্ট কানটা দিয়ে দেখো এবং আমি যেভাবে বলছি সেভাবে করো, তুমি নিজেরা এই জিনিসটা কখনো ভুলবা না। সো লাস্ট টপিক হচ্ছে আমাদের, মানে ক্যারেক্টারিস্টিক লাস্টেরটা হচ্ছে প্রতিফলন, প্রতিসরণ ও পরিপাতন। এটা আবার কি? ভাই কি এখন তোমাদের বসে বসে আলোর প্রতিফলন পড়াবো, আলোর প্রতিসরণ পড়াবো না? আমি খালি তরঙ্গের প্রতিফলন, প্রতিসরণ আর পরিপাতনে জাস্ট তোমাদের কিছু এক্সাম্পল দিব, টপিকটা একটু বুঝাই দিব। প্রথম কথা, প্রতিফলন জিনিসটা কি? প্রতিফলন মানে হচ্ছে রিফ্লেকশন, অর্থাৎ ফিরে আসা। ঠিক আছে, মানে রিফ্লেক্ট করে ফিরে আসবে, ফিরে আসাটাকে বলা হয় প্রতিফলন। প্রতিসরণ কি? সরণ মানে কি? সরে যাওয়া বা চলে যাওয়া, এটার ফিরে আসে না, এটা চলে যায়। আর লাস্ট হচ্ছে উপরিপাতন। উপরিপাতন মানে কি? একটার উপরে আরেকটার পড়া, মানে সুপারপজিশন। একটার উপর আরেকটা যখন পড়ে সেটাকে বলা হয় উপরিপাতন। আর প্রতিসরণ ইংলিশটা হচ্ছে রিফ্র্যাকশন, মনে রাখতে পারো, তোমাদের বুঝতে সুবিধা হবে। সো আমরা একটা প্রতিফলন দেখবো, তরঙ্গের প্রতিফলন কোথায় হয়। তোমরা চিন্তা করো, এই জিনিসটার নাম কি শুনছো? ইকো বা প্রতিধ্বনি। যারা শুনো নাই তারা তোমাদের আশেপাশে যদি হল রুম থাকে বা অডিটোরিয়াম থাকে, সেখানে যে কেউ থাকবে না, খালি তুমি থাকবা,
এক কোণা থেকে অডিটোরিয়ামে চিল্লানো শুরু করবা বা ডাক দিবা তোমার নাম ধরে, একটু পরে দেখবা কে জানি তোমাকে ডাকতেছে ওই সাইড থেকে মনে হবে। এটা অ্যাকচুয়ালি ইকো, মানে আমরা যা বলি তাই আরেকবার শুনতে পাই, আরো বেশি শুনতে পারি। একবার যে শুনবো তা না, 2-3বারও শুনতে পারতে পারি, আরো বেশিও শুনতে পারি। এটা কি বলা হয়? ইকো বা শব্দের প্রতিফলন। কারণ আমার কথাটা, এই দেখো আমি কথা বলতেছি, কথাটা যে বাড়ি লাগতেছে লেগে আবার আমার কানে ফিরে আসতেছে, সেই ধরনের কথাকে বলা হয় অ্যাকচুয়ালি ইকো বা প্রতিধ্বনি। এটা ছোট রুমে হয় না, অনেক বড় একটা রুম লাগে। কেন লাগে এগুলো আমরা লাস্টের দিকে চ্যাপ্টারে শিখবো। সো শব্দের প্রতিফলন তোমাদের একটা এক্সাম্পল দিয়ে দিলাম। এবার একটা প্রতিস্বরের এক্সাম্পল দিই। খুব মজার একটা এক্সাম্পল আছে, খুব সুন্দর করে বুঝতে পারবা। ধরো হচ্ছে এটা হচ্ছে আমাদের একটা সাগর, সাগর বাদ দাও, ধরো পুকুর। পুকুরের ভিতরে মনে করো আমাদের বৃক্ষ আছে না, বৃক্ষ বলে যে রেসলারটা আছে, এই পুকুরের ভিতরে মনে করো সে শুয়ে আছে বৃক্ষ, ঠিক আছে, ভালো কথা। এবং বাইরে থেকে আমি মনে করো চিল্লাইতেছি, তোমাদের আরিফ ভাই মনে করো চিল্লাইতেছে এখান থেকে, ঠিক আছে, আমি ডাকতেছি বৃক্ষ বৃক্ষ বলে। তাইলে এই যে বৃক্ষ যে পানির ভিতরে আছে সে কিন্তু অবশ্যই আমার সাউন্ডটা শুনতে পারবে, এবং শুনে ওর ভিতর থেকে সে কিন্তু কিছু বলতেও পারে আমাকে, বা আমার বলতে পারে যে কি বলতেছে বা এরকম কিছু বলতে পারে। বাট এটা কেন হইলো? সে তো পানির ভিতরে আছে, আর আমি কথা বলতেছি বাতাসে থেকে বা এয়ারে থেকে। সে আছে কোথায়? সে কিন্তু আছে পানির ভিতরে। কিভাবে সে আমার কথাটা শুনতে পাইলো? মিডিয়াম তো চেঞ্জ, এখানে বাতাস এখানে পানি। কেসটা হচ্ছে আমার শব্দটা বা আমার কথাটা বাতাস থেকে পানির ভিতরে গেল, এক মিডিয়াম থেকে আরেক মিডিয়ামে যে বৃক্ষর কানে গেল। দ্যাট মিনস এই সাউন্ডটা এখান থেকে এসে বৃক্ষর কানে যায় এবং বৃক্ষ থেকে পানির ভিতরে, অর্থাৎ এক মিডিয়াম থেকে আরেক মিডিয়ামে চলে যায়, অর্থাৎ সরে যায়, প্রতিসরিত হয়। প্রতিসরিত জিনিসটা কি একটুখানি বলে দিই তোমাদেরকে হালকা। ধরো এই একটা মিডিয়াম এয়ার, এই একটা মিডিয়াম ওয়াটার। তাহলে একটা আলো যদি এভাবে আসে, আলোটা এসে মনে করো তোমার হচ্ছে একদম এখানে আপতিত হয়েছে বা পড়েছে, দেন আলোটা যাওয়ার কথা ছিল কিভাবে? সোজা। বাট আলোটা সোজা যায় না, সোজা না যায় আলোটা একটু এরকম বেঁকে যায় বা সরে যায়। এটাকে বলা হয় প্রতিসরণ, যেগুলো তোমরা আলো চ্যাপ্টারে শিখবা। আপাতত জাস্ট আইডিয়াটা একটু বুঝো, পরবর্তীতে এগুলো ডিটেইলসে শিখবা। লাস্ট টপিক হচ্ছে উপরিপাতন বা সুপারপজিশন। এটা একটু বুঝাই তোমাদেরকে, এটার ব্যাপারটা কি। ধরো আমি কথা বলতেছি জোরে জোরে, আশেপাশে থেকে আরেকজনের কথা বলতেছে। দুইটা কথা মিলে কি হতে পারে জানো? দুইটা কথা মিলে কথার সাউন্ডটা বেড়ে যেতে পারে, আবার দুইটা কথা মিলে কথার সাউন্ডটা কমে যেতে পারে। এটা আবার কোথায় সম্ভব, কিভাবে সম্ভব? ওই যে বিট শুনি না আমরা, বিট ভাং 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 করে বিট 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 শোনা যায় না, ওই যে সাউন্ড বক্স যখন বাজায় দামদুম দামদুম। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি তোমার উপরিপাতন বা সুপারপজিশনের এক্সাম্পল। ব্যাস একটু আমাদের বিষয়টা দেখাই, লাইক মনে করে এরকম, এই হচ্ছে একটা ওয়েভ, ঠিক আছে, এটা হচ্ছে মনে করো ওয়েভ 1, এটা মনে করো ওয়েভ 2, সেম একদম একটা ওয়েভ। এখন এই দুইটা ওয়েভ যদি আমি পাশাপাশি বাজাই একদম কাছাকাছি, এই ওয়েভটা এটার উপরে এটা উঠে পড়বে। ওয়েভ সাধারণত দুইটা পাশাপাশি থাকলে একটা একটার উপর উঠে পড়ে, এটা নেচার একটা বৈশিষ্ট্য। সো এই দুইটা ওয়েভ যখন একটা একটার উপর উঠে পড়বে, এখানেও দেখো কি আছে, ওয়েভ ফুট, এখানে ওয়েভ ফুট আছে, এখানে ওয়েভ টপ, এখানে ওয়েভ টপ, এখানে ওয়েভ ফুট, এখানে ওয়েভ ফুট, এখানেও টপ, এখানেও টপ, একই জিনিস। কি হয়ে যাবে? দুইটাই নিচের দিকে, দুইটা মিলে বড় হয়ে যাবে নিচের দিকে, দুইটাই উপরের দিকে, দুইটা মিলে বড় হয়ে যাবে উপরের দিকে। দুইটার কম্বিনেশন থেকে যেটা তৈরি হবে সেটা অনেকটা এইরকম, অর্থাৎ এই বেশি নিচে নেমে যাবে অনেক, উঠেও যাবে অনেক, এরকম এরকম করে আমাদের বড় বড় ওয়েভ তৈরি হয়ে যাবে। অর্থাৎ আমাদের যে সাউন্ড সেটা ইন্টেন্সিটি বা তীব্রতা অনেক বেড়ে যাবে, আমরা বেশি বিটের একটা সাউন্ড শুনতে পারবো। দ্যাটস ইট। আরেকটা কেস কি দেখো, যদি দুইটা ওয়েভ, ঠিক আছে মানলাম ওয়েভ 1 ছিল ওইটা, তো ওয়েভ 2টা একটু অন্যরকম। কেমন ওয়েভ 2টা? ওয়েভ 2টা মনে করো আগে যে ওয়েভ ছিল তার সাথে সেরকমই কিন্তু বিপরীত দশা পারত, মানে অন্যরকম অবস্থায় আছে। দশা মানে হচ্ছে অবস্থা, স্টেট। আগে যেরকম উপর থেকে নিচের দিকে ছিল, এখন নিচ থেকে উপরের দিকে আছে মনে করো। অর্থাৎ এখানে ছিল নিচে, এই ওয়েভটা মনে করো আছে এমনে, ঠিক আছে। এখন কি হবে খেলাটা, কেসটা দেখো পুরো উল্টা। উপরেরটার এখানে হচ্ছে ওয়েভ কি বলতো ফুট, এটার এখানে ওয়েভ টপ, এটার এখানে ওয়েভ কি বলো টপ, এখানে হচ্ছে ওয়েভ ফুট। সো এই দুটাকে যদি আমরা কম্বাইন্ড করি, দেন আমরা কোনো সাউন্ডই শুনতে পারবো না, এটা এরকম একটা স্ট্রেট লাইন হয়ে যাবে, ঠিক আছে। এই যে স্পন্দন মাঝে মাঝে বলে না স্ট্রেট লাইন হয়ে গেছে, স্ট্রোক স্ট্রোক করলে ওরকম একটা স্ট্রেট লাইন আমরা পাবো এবং আমরা কোনো সাউন্ডই শুনতে পারবো না, এবং এটা হলো সুপারপজিশনের জন্য।